তাহলে এই প্রশ্নটা হলো 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। তাহলে এইটা আমরা যদি একটু সমাধান করার চেষ্টা করি তাহলে এটা কিন্তু সূত্রটা হলো কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হবে এবং চক্রবৃদ্ধি মূলধন বলেছে কত বছরে 3 গুণ হবে। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি তোমাদের জানা আছে? তাহলে সেটা কি বলো তো? আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন a সমান p into 1 plus r to the power n। এই একটা কোথায় উপরে না ভিতরে? উপরে উপরে। তাহলে এখন দেখো ঠিক আছে। এবার এখানে প্রথমে আমাদের জানা লাগবে সেটা হলো এর মান p এর মান এখানে যে কোনো একটা আমরা লিখতে পারি। তাহলে প্রথমে আমরা যদি এখানে লিখি r এর মানটা r, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি r এর মান আমরা জানি পার্সেন্ট। r এর মান কি জানি? পার্সেন্ট। এটা কিন্তু হলো মুনাফার হার, এটা কিন্তু রেট অফ ইন্টারেস্ট। এই r বলতে বোঝায় রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ মুনাফার হার কত পার্সেন্ট, মুনাফার হার কত পার্সেন্ট। তাহলে সেখানে আমরা লিখতে পারি r সমান কত? 10%। এখানে পার্সেন্টটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে 10 বাই কত? 100। তাহলে এখান থেকে আমরা এই 0 0 যদি কেটে দিই তাহলে এখানে 1 বাই 10 থাকে। তাহলে এই 1 রে 10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাই কত? 0.1। কত পাবো? 0.1। তাহলে r এর মান কত বলো? 0.1। এবার আমরা যদি দেখি p হলো মূলধন, তাহলে মূলধন হলো এখানে p থাকবে, কারণ কোনো টাকার অঙ্ক এখানে বলি নাই, বলছে টাকার অঙ্ক বলি নাই। তাহলে মূলধন p যা আছে তাই থাকবে। এরপরে হলো আরেকটা বিষয় খেয়াল করো যে কত বছর, মানে প্রশ্নটা হলো কত বছর। প্রশ্নটা কি? কত বছর। তাহলে বছর কিন্তু আমাকে প্রশ্ন করছে, বছর নিয়ে প্রশ্ন করেছে কত বছর। তাহলে এনটা হলো বছর, তাহলে এন এর মান কত? 6। মানে এন এর কোনো আমাদের মান নাই। এবং চক্রবৃদ্ধি মূলধন এ সমান কত হবে দেখিনি। এখানে বলছে দেখো কত বছরে 3 গুণ হবে। 3 গুণ কি হবে? মূল্যটা যেটা ছিল অর্থাৎ মূলধন তার যে টাকাটা ছিল ওই টাকাটা কত বছরে দিয়ে কি হবে? 3 গুণ হবে। তাহলে মূলধন কত ছিল? হলো 3p আর p হচ্ছে এর কোনো মান নাই, এখানে p হলো যা আছে তাই। এরপরে আমরা একটু দেখি 1, তারপরে এই যে r এর মান কত? 0.1। এইবার n এর কোনো মান নাই, nটা এখানে থাকবে। দেখো তো এই মানটা বসাতে কোনো সমস্যা আছে কিনা? না। এই যেটা বসাইছি কোথা থেকে নিয়ে আসলাম এটাই কিন্তু সমস্যা হবে তোমাদের। দেখো এই যে এর মানটা হলো 3b, এইখান থেকে নিচে আছে। তাহলে এর নিচে 3b, আমরা এই সাইডে একটু সরাই দিয়েছি, তোমরা এদিকে আসলে চাইলে কোনো সমস্যা নেই। তাহলে এর নিচে পড়বে। তারপর হলো এর পরের সমান এই সমান, তারপর এই যে p এই সেই p, তারপর হলো ব্র্যাকেট এই ব্র্যাকেট, তারপর হলো 1 এই 1, এই প্লাস এই প্লাস, এই r এর মান হলো 0.1, এই 0.1। এবার এর উপরে n ছিল সেই n। বুঝতে পারছো তো? আছে। তাহলে এখন একটু খেয়াল করো, দুই পাশ থেকে p উঠে গেল। p উঠে যেতে পারে তো? পারে? আরে পারে। তাহলে আমাদের এখানে কত থাকবে? 3। আর এখানে এই p উঠে চলে গেল, তাহলে এই দুটো আমরা যোগ করব। তাহলে 1.1 এর পাওয়ার কত? n। এখন দেখো এটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো, এটাকে এই সাইডে নিয়ে আসবো। তাহলে 1.1 পাওয়ার n সমান কত? 3। এই সামনের বেঞ্চে চুপ করে থাকো, এর পিছনের বেঞ্চে খেয়াল করো। এরকম টাইপের এই যে বেস পাওয়ার আবার এই পাশে একটা সংখ্যা, এরকম জায়গায় কি কিছু আনা যায়? কি আনা যায়? লগ আনতে হয়, তাই না? লগ আনলে কোনটা কানে যাবে? হ্যাঁ 1.1 যাবে নিচে, আর ওই পাশে, আর 3 যাবে উপরে। यस। তাহলে এখানে লগারিদমের সূত্র যদি প্রয়োগ করি তাহলে এখানে প্রথমে কি আসবে? লগ। লগের নিচে যাবে কি 1.1, আর এই n এর পজিশনে কত আসবে? 3। আর এই পাশে কত থাকবে? n। সবটা ক্লিয়ার?
বুঝতে পেরেছো? প্রত্যেকটা অঙ্কে এরকম টাইপের একটা সমস্যা আসবে আমাদের, তখন আমরা এটা করবো। তাহলে 1.1 নিচে যাবে আর এই 3টা n এর জায়গায় আসবে, এই যে n এর জায়গায় আসবে। আর তাহলে n কোথায় যাবে? n যাবে 3 এর জায়গায়, ঠিক আছে? তাহলে এখন ক্যালকুলেট করে দাও, log 3 ভাগ log কত 11, এটা ওখানে সিস্টেম আমরা শিখেছি না? তাহলে দাও কত, log 3 ভাগ log হ্যাঁ 11.52 আছে, তাই তো? পরের সংখ্যা কত 6 না? 5 বা 5 এর থেকে বড়, তাহলে এটা আমাদের কি লিখতে হবে? 53 লিখতে হবে। 11.53 লিখতে হবে। তো 52 এর পরে একটা 6 আছে, 5 বা 5 এর থেকে বেশি হলে তাহলে ওই আগের সংখ্যাটার সাথে 1 যোগ করে নিতে হবে। তা তুমি এটা লিখলেও সমস্যা নেই বা এটা লিখলেও সমস্যা নেই, 5 to 6 লিখলেও